জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যান্যদের ডিজিটাল তথ্য প্রমাণ পাওয়া গেছে। সেগুলোর ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয় আদালত। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের হাজারো ভিডিও ও অডিও ক্লিপ এবং ছবি তদন্ত সংস্থার হাতে এসেছে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার। তিনি জানান, এসব প্রমাণ অপরাধীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হবে। বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি, এগুলো কালেকশন করেছি। এই যে কম্পাইলেশনের পরে আমরা এখান থেকে বেছে বেছে সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাহিদুল বাশার, চিফ প্রসিকিউটরের বক্তব্যের খানিকটা আমরা জানছিলাম, এর আগে তিনি ব্রিফ করেছেন এবং আপনাদের সাথে কথা বলেছেন। সর্বশেষ এ বিষয়ে কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা? দেখুন, চিফ প্রসিকিউটর যেমনটা বলছিলেন যে এই জুলাই গণহত্যার শুধু শেখ হাসিনা নয়, এখানে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, আপনি জানেন যে সরকারের প্রায় 12-13 জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা, পুলিশের অনেক কর্মকর্তা, যারা যারা এখন পর্যন্ত অভিযুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত যে প্রায় 30 জনের মতো যাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, এখন সবার বিরুদ্ধেই কিন্তু তদন্ত চলমান রয়েছে। কোনো তদন্তই এখনো পরিপূর্ণ হয়নি, শেষ হয়নি। তো সেই তদন্তের একটা বড় প্রমাণ হচ্ছে, সেই অপরাধের একটা বড় প্রমাণ হচ্ছে এই জুলাই এবং আগস্টের যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যা সংগঠিত হয়েছে, সেগুলোর বিভিন্ন ভিডিও ক্লিপ, বিভিন্ন অডিও ক্লিপ যেগুলো রয়েছে, সেগুলো বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের হাতে আসছে। এমনকি আমরা যদি উদাহরণ দিই, এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ সব গণমাধ্যমের কাছেই কিন্তু ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল যে তাদের কাছে ওই সময়ের কি ভিডিও ক্লিপগুলো রয়েছে, কি সংবাদ সে সময় প্রচার করা হয়েছে, সেখানে কি কি তথ্য উঠে এসেছে, মাঠের কি খবর রয়েছে, ছাত্র জনতার উপরে সেই সময় যেই সরকারি বাহিনীর যে অ্যাকশন, সেখানে গুলি চালানো বা দুই পক্ষের কি ধরনের ঘটনা মাঠ পর্যায়ে ঘটেছে, এই সমস্ত সব প্রমাণ, শত শত প্রমাণ তাদের কাছে রয়েছে, হাজারো প্রমাণ রয়েছে। সেগুলো এখন যখন আদালতে উপস্থাপন করা হবে, সেগুলো যখন একজন অপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আকারে সেগুলো সংযুক্ত করে প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা হবে, সেটি সঠিক কিনা। কারণ এখন জানেন যে বিভিন্ন অ্যাপস, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন জনের ভয়েস জুড়ে দেওয়া হয়, বিভিন্ন জনের চেহারা সংযুক্ত করে দেওয়া হয়। তো সেই বিষয়গুলো আসলে সত্যি কিনা, এটার একটা ফরেনসিক রিপোর্ট দরকার। সত্যিকার অর্থে টেকনিক্যাল কোনো ডিজিটাল কোনো জালিয়াতি আছে কিনা এই সমস্তের ক্ষেত্রে, সেগুলোর জন্য আদালতে আজকে আবেদন জানানো হয়েছিল। আদালত সেই নির্দেশনা দিয়েছে এবং বাংলাদেশের সবচেয়ে রিচ ল্যাব সেটি হচ্ছে সিআইডির রয়েছে ফরেনসিক ল্যাব, সেই ল্যাবে এটির পরীক্ষা করা হবে। সেই নির্দেশনা আদালতের কাছে চেয়েছিলেন, আদালত সেটি দিয়েছে। যাদের যাদের বিরুদ্ধে অভিযোগের এখন পর্যন্ত আছে, এবং এটি কিন্তু চলমান থাকবে, শুধু এই কয়টির ক্ষেত্রে না, ভবিষ্যতে আরও যে সমস্ত ক্লিপ আসবে এগুলো প্রমাণ করেই কিন্তু সেখানে আনা হবে। এবং আপনি জানেন যে যেই নতুন সংশোধিত আইন যেটি করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেই আইনে কিন্তু বেশ কিছু বিষয় সংশোধন করা হয়েছে। সেখানে কিন্তু এই যে ডিজিটাল যে তথ্য প্রমাণ, সেগুলোকে সাক্ষ্য হিসেবে বা প্রমাণ হিসেবে সংযুক্ত করার এই নতুন কিন্তু বিধান এই আইনে যুক্ত করা হয়েছে, যেগুলো আগে ছিল না। সচরাচর বাংলাদেশের অন্যান্য আইনের ক্ষেত্রে এই যে ছবি বা ভিডিও ক্লিপগুলো কিন্তু প্রমাণ আকারে নিতে গেলে নানান ধরনের ঝামেলায় পোহাতে হয়, নানান ধরনের আইনি সমস্যা, জটিলতা তৈরি হয়। তো এই আইন সংশোধন করে সেই বিষয়টি রয়েছে, আজকে সেই বিষয়টি আদালতে এসেছে। জাহিদুল বাশার, একটু জানতে চাই, শুরুতে আমরা শুধু কল রেকর্ডের কথা শুনেছিলাম, এখন তো ডিজিটাল তথ্য প্রমাণের কথাও জানা যাচ্ছে, অর্থাৎ অডিও ভিডিও ক্লিপের কথা যেমনটি আপনি বলছিলেন। সেক্ষেত্রে আসলে এই যে আইনটির কথা আপনি বলছেন, সেটি সংশোধন করে এবং ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর এই পুরো আইনি প্রক্রিয়া এগোতে কতদিন সময় লাগতে পারে? না দেখুন, এখানে অনেক সময় লাগবে। আপনি জানেন যে এখন পর্যন্ত যাদের সেই অক্টোবর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে অক্টোবরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তার সাথে পরবর্তীতে মোট 46 জন ছিলেন ওবায়দুল কাদেরের ওই মামলাটিতে। সেখানে কিন্তু সরকারের যেই 14-15 জন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী সহ, তাদের কারোরই কিন্তু তদন্ত এখনো শেষ হয়নি। চিফ প্রসিকিউটর এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা একটা লক্ষ্যমাত্রা আছে যে এই বছর অর্থাৎ 2025 সালের মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়াটা শেষ করা দরকার। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি একটু ধারণা করি যে সাধারণত
অন্তত তদন্ত প্রতিবেদনটাই তো আগে আসতে হবে। তো সেখানে এটার লক্ষ্যমাত্রা আগামী 3 মাসের ভিতরে অন্তত তদন্ত প্রতিবেদনটা শেষ করা, তারপর এটিকে সেই প্রতিবেদনটা আদালতে উপস্থাপন করা এবং তারপরে সাক্ষীর জেরা করা, দুই পক্ষের সাক্ষী উপস্থাপন করা, দুই পক্ষের আইনজীবীদের ভিতরে যুক্তিতর্ক উপস্থাপন, অনেকগুলো ধাপ আছে। তো ওনারা যেটা টার্গেট করেছেন যে অন্তত এই বছরের ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অথবা আলোচিত ব্যক্তিদের বিচারটা শেষ করা যায় কিনা এক। আর আপনি যেটা বলছিলেন যে শুধু কল রেকর্ড কিন্তু না, আর এক্ষেত্রে যে নতুন কল রেকর্ডটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বিষয়টা এরকম না। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু শেখ হাসিনার ভয়েস সহ বিভিন্ন ভিডিও বিভিন্ন মন্ত্রী পর্যায়ের বা সাবেক যারা দায়িত্বশীল ছিলেন পুলিশের, সেনা কর্মকর্তারা, তাদের অনেকের নানান প্রমাণ কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে। এই সবগুলো এখন এখানে একত্রিত করা হয়েছে। একটা উদাহরণ দিই, এর আগে একটি মামলার শুনানিতে তদন্ত প্রতিবেদন যতটুকু হয়েছে অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর বলেছিলেন আদালতে যে একটি মামলার তদন্ত প্রতিবেদন রেডি করার জন্য 12 মিনিটের একটা ভিডিও ক্লিপ রেডি করতে 800 ভিডিও ক্লিপ তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন। আপনি শুধু ধারণা করুন যে দর্শকরা এ থেকে ধারণা করতে পারেন যে কি পরিমাণ তথ্য প্রমাণ হাতে এসেছে, যে 12 মিনিটের একটা ভিডিও ক্লিপ প্রস্তুত করছে 800-র বেশি ভিডিও ক্লিপ যাচাই বাছাই করতে হচ্ছে। তো এই যা কিছুই আসবে সব কিছুর ফরেন্সিক প্রমাণ লাগবে, তা না হলে এই বিষয়গুলো আদালতে আসলে ধর্তব্য নয় বা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না। আজকে সেই বিষয়টি আদালতে এসে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানেন যে যাত্রাবাড়িতে সেখানে জুলাই গণহত্যার সময় সবচেয়ে আলোচিত একটা ঘটনা এবং মানে একেবারে হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল যে পুলিশের এপিসি থেকে ইমাম হোসেন তাইম নামে একজন শিক্ষার্থীকে টেনে হিসড়ে নামানো হয়েছিল এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় অন্যতম বড় অভিযুক্ত পুলিশের সহকারী কমিশনার তানজিল সহ যাত্রাবাড়ির আরেক ঘটনায় একজন পুলিশ সদস্য আকরাম হোসেন, তাকে কিন্তু আগামী 20 তারিখে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে এবং কারাগারে পাঠানো হবে। সেজন্য তাদেরকে আদালতে উপস্থাপন করার জন্য আবেদন জানানো হয়েছিল। জি জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।